মিলছে সোহরাওয়ার্দী উদ্যানে মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজায় জনতার ঢল। ইসরায়েলি বর্বরতা রুখতে মুসলিম বিশ্বের ঐক্যের ডাক। আনন্দ শোভাযাত্রার মোটিফে দুর্বৃত্তের আগুন, পুড়ে ছায় ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। পাহাড়ে বৈশাখী হাওয়া, ঐতিহ্যের উৎসবে প্রাণের উচ্ছ্বাস। মে মাসের মধ্যে দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। সংস্কারে একমতে পৌঁছানোই লক্ষ্য, বললেন আলী রিয়াজ। বাংলাদেশ জাসদের সঙ্গে বৈঠক। 7 কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসে পড়ানো হবে না সব বিষয়, চলছে সম্ভাব্যতা যাচাই। চূড়ান্ত হওয়ার আগে অন্তর্বর্তী প্রশাসনেই চলবে কার্যক্রম। এবং বাণিজ্য যুদ্ধের হিসেব কষে বাংলাদেশমুখী বিদেশি বিনিয়োগকারীরা। সংকেত মিলল বিনিয়োগ সম্মেলনে, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হলে ভেস্তে যাবে সব উদ্যোগ। সময় সংবাদে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে তারা জড়ো হচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা 3টায় মূল কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। আগতদের সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। সমাবেশস্থলে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প এবং তথ্য কেন্দ্র। দুপুরে জোহরের নামাজের পরপরই দেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের শীর্ষ নেতারা মঞ্চে থাকবেন। শান্তিপূর্ণের সমাবেশকে শান্তিপূর্ণভাবে পৃথিবীর অন্যতম বৃহত্তম গ্যাদারিং করে পুরো বিশ্ববাসীর কাছে আমরা ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাবো। কয়েক লক্ষ ছাত্র জনতাকে নিয়ে এখন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যাচ্ছি। আমরা চাই গাজায় হামলা বন্ধ হোক। যারা মানবাধিকার বিশ্বাস করে, যারা মানুষকে ভালোবাসে, তাদেরকে নিয়ে আজকের এই কর্মসূচি। হত্যাকাণ্ড যদি বন্ধ না করে বাংলাদেশ সহ পুরো বিশ্বে তাদের যত জায়গায় বাণিজ্যিক সম্পর্ক আছে এটা আমরা ছিন্ন করব। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন রিপোর্টার মুফতি আব্দুল্লাহ তামিম এবং ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি শুরুতে যাচ্ছি মুফতি তামিমের কাছে। তামিম, এক অভূতপূর্ব গণজমায়েতের সাক্ষী সারা বিশ্ব, শুধু ঢাকা নয় সারা বাংলাদেশ থেকে মুসলমানরা, তাওহিদি জনতারা আজ জমায়েত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দীর মাঠে। গতকালকে রাত থেকেই জমায়েত হওয়া শুরু হয়েছে। আজকে সারা ঢাকার থেকেও যারা আসছিলেন পুরা মাঠ এখনই জমা হয়ে এখনই সারা মাঠ একত্রিত হয়ে গিয়েছে। তারা আজকে জানান দিতে চায় সারা বাংলাদেশ, শুধু সারা বাংলাদেশের মুসলমান নয় বরং সারা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে আছে। তারা জানান দিতে চায় আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমানরা মুসলমানের ভাই। সারা বিশ্বের মুসলমানরা আজকে দেখতে পাবে যে শুধু ফিলিস্তিনের পক্ষে, শুধু সারা বিশ্বের মুসলমান নয়, সারা বিশ্বের মুসলমানরাই ফিলিস্তিনের পক্ষে আছে। তারা জানান দিতে চায় ইসরায়েলের যারা নাকি ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদেরকে হুঁশিয়ারি বার্তা দিতে চায় যে আমরা সারা বিশ্বের মুসলমানরা একতাবদ্ধ রয়েছি, অবশ্যই এই গণহত্যা বন্ধ করতে হবে। মানবাধিকার সংস্থা সহ সারা বিশ্বের জাতীয় সংঘ তারা যেন জানতে পারে যে মুসলমানরা একতাবদ্ধ রয়েছে। তারা এই বার্তাই আজকে এখান থেকে দিতে চায় এই গণজমায়েতের মুসলমানরা। তারা এটাও জানান দিতে চায় যে সারা বিশ্বের মুসলমানরা এক ও এক, তারা ফিলিস্তিনের পক্ষে রয়েছে। গাজার এই গণহত্যা, গাজার যে নৃশংসভাবে গণহত্যা চালানো হচ্ছে, এই গণহত্যা যেন খুব শীঘ্রই বন্ধ করা হয় এবং এই মুসলমানদের পক্ষে যেন মানবাধিকার সংস্থাও দাঁড়ায়, এই বার্তাই আজকে তারা এখান থেকে দিতে চায়। সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে জমায়েত হয়েছে। তারা মুসলমান এক ও এক, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এটাই তারা এখান থেকে এই বার্তাটাই তারা দিতে চায়। শুধু তাই নয়, আজকে গত
গতকালকে থেকে রাত থেকেই এই মাঠ ভরে যাওয়া শুরু হয়েছে এবং 3টা বাজে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও এখনই পুরো মাঠ ভরে গিয়েছে। আর 3টার পরে বাংলাদেশ সহ সারা বিশ্ব দেখতে পাবে এক গণজমায়েত, অভূতপূর্ব ঐতিহাসিক এক গণজমায়েত এখানে একত্রিত হয়েছে। এই মার্চ শেষ হবে, সুতরাং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এই সরোয়ার্দী উদ্যানে রয়েছে রবিন, তার কাছেই আমি চলে যাচ্ছি। আত্মমানবতার পক্ষে দর্শক যদি জানাতে চাই, ফিলিস্তিনি জনতার উপর, ফিলিস্তিনি সাধারণ মানুষের উপর ইসরায়েলি বাহিনীর যে অমানবিক হামলা চলছে, গণহত্যা চলছে, তার প্রতিবাদে বাংলাদেশ কিন্তু আজ সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করতে যাচ্ছে। এবং আমার যে পিছনের যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চ থেকেই যে সংহতি প্রকাশ করা হবে এবং একটি ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে। এবং সব শেষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক তিনি দোয়া মোনাজাত করবেন। এবং এরই মধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে যত ধরনের যে আনুষ্ঠানিকতা রয়েছে, মঞ্চ প্রস্তুত সহ সবকিছু কিন্তু শেষ হয়েছে, সম্পন্ন হয়েছে। এবং এরই মধ্যে রাজধানী সহ দেশের নানা জায়গা থেকে দলে দলে মানুষ কিন্তু আসতে শুরু করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। এবং এরই মধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে ফিলিস্তিনের পতাকা এবং যে বাংলাদেশের জাতীয় পতাকা কিন্তু যে উঠছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে আয়োজকদের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে এখানে এই মঞ্চে আসলে যে বড় ধরনের যে কোনো বক্তৃতা মালা হবে, বিষয়টি এরকম নয়। এই মঞ্চ থেকে ফিলিস্তিনের প্রতি, অর্থাৎ যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সংহতি প্রকাশ করা হবে এবং এখানে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। এবং সবশেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব তিনি দোয়া ও মোনাজাত করবেন। এখানে একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আয়োজকদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই যে আজকের এই যে গণজমায়েত, সেটি বাংলাদেশের ইতিহাসে একটি যে প্রথম, যেখানে রাজনৈতিক, অরাজনৈতিক এবং যে বিভিন্ন ধারার মানুষ যে একসাথে সামিল হবেন, এক ময়দানে সামিল হবেন। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, যেটি বলা হচ্ছে যে এখানে যেমন ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা থাকবেন, ঠিক একইভাবে মধ্যধারার যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতিনিধিরাও এখানে উপস্থিত হবেন। এবং যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যে পরিচিত মুখ রয়েছে তারাও আজকের এই গণজমায়েতে সামিল হয়ে স্বাধীন ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করবেন। এবং একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর যে নির্মম, অমানবিক যে নির্যাতন চলছে সাধারণ মানুষের উপর, ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর, এবং যে গণহত্যা চালানো হচ্ছে তার বিরুদ্ধে এখানে যে নিন্দা জানানো হবে। এবং আজকের যে প্ল্যাটফর্ম, যে প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশ প্ল্যাটফর্মের আয়োজনে কিন্তু যে আজকের এই গণজমায়েত অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল 3টা নাগাদ মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু এরই মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজধানীর নানা প্রান্ত থেকে বড় ধরনের যে মিছিল নিয়ে সাধারণ মানুষ কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানমুখী হচ্ছেন। এবং আমরা কিন্তু যে এখানে আসছিলাম রাস্তা থেকেও যখন দেখছিলাম যে বড় ধরনের যে মিছিল এবং সেখানে দলে দলে মানুষ আসছেন। এবং এখানে কিন্তু যে সমাজের সব শ্রেণী পেশার মানুষের যে পেশিদারিত্ব ছিল এবং নানা ধরনের স্লোগানে কিন্তু এখন সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত। বাংলাদেশের পতাকা যেমন রয়েছে, ঠিক একইভাবে যে ফিলিস্তিনের পতাকা, প্যালেস্টাইনের পতাকা সেখানে যে ওড়ানো হচ্ছে। এবং এই মঞ্চ থেকে নানা ধরনের যে নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং যে পুরো সোহরাওয়ার্দী উদ্যানে এখন বলা যায় যে ফিলিস্তিনের প্রতি যে সংহতি জানিয়ে যে বিভিন্ন যে স্লোগান দেওয়া হচ্ছে, সেই স্লোগানে কিন্তু যে এখন মুখরিত হচ্ছে। এবং এখানে একই সঙ্গে যেমন এই ফিলিস্তিনের প্রতি যে সংহতি জানানো হচ্ছে এবং এর মধ্য দিয়ে আয়োজকরা বলছেন যে স্বাধীন ফিলিস্তিনের প্রতি যে বাংলাদেশের মানুষের যেমন সমগ্র মানুষ বাংলাদেশে যে একটি যে সুদৃঢ় অবস্থান, সেটি আজকে আবারও বাংলাদেশের পক্ষ থেকে জানানো দেওয়া হবে। এবং যে ইসরায়েলি বাহিনীর যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে তার প্রতি নিন্দা জানানো হবে। বিভিন্ন ঘটনা তাদেরকে বরণ করার জন্য ঘোষিত পয়েন্টগুলোর দিকে আমরা ধীরে স্থিরভাবে আগাবো।
সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। এদিকে গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বরিশালও। শহরের সদর রোডে চলছে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ। সেখানে আছেন রিপোর্টার অপূর্ব অপু, সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, ফিলিস্তিনের শান্তিপ্রিয় মুসলিমদের গণহত্যার প্রতিবাদে আজও উত্তাল বরিশাল। গেল কয়েকদিন পর্যন্তই আমরা দেখেছি সকাল থেকে রাত পর্যন্ত এখানে বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন আলাদা আলাদাভাবে বিক্ষোভ জানাচ্ছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। আজকেও সকাল থেকে বিভিন্ন সংগঠন বরিশাল শহরের সদর রোডে এখানে বিক্ষোভ করছে। ঠিক এই মুহূর্তে বরিশাল শহরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে স্বাধীনতা ফোরাম বরিশাল জেলা এবং মহানগরের উদ্যোগে এখানে প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। তারা ঠিক 12টার সময় শুরু করেছে। এখানে তাদের প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ রয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, শিশু থেকে বৃদ্ধ, নারী, পুরুষ, বিভিন্ন বয়সের মানুষ বিশাল একটি সমাবেশের আয়োজন করেছে। একদিকে বরিশাল শহরের সদর রোডের কাঠপট্টি, অন্যদিকে আমরা দেখছি যে বিবির পুকুর পার গোটা এলাকাটাই মানুষের কিন্তু স্রোত নেমেছে। এখানে তারা দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ জানাচ্ছে। এর আগে আমরা সকালে দেখেছি বিভিন্ন সংগঠন এই গোটা অঙ্গনটি বিক্ষোভ সমাবেশ করেছে। তাদের যে ভাষা প্রতিবাদ, একটি ভাষা, সেটি হচ্ছে যে ইসরায়েল কর্তৃক গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের গাজা। এই মুহূর্তে মুসলিমদের রক্তে বন্যা, সেখানে রক্তের বন্যা বইছে, কোনোভাবেই সেটি কাম্য নয়। বিশেষ করে বিশ্বে মোরল দেশ দাবিদার যারা রয়েছে কিংবা আন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠন কিন্তু এই ঘটনায়, এই যে গণহত্যার প্রতিবাদে তারা কিন্তু মুখে কুলু পেটে বসে রয়েছে। তারা কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় আজকের এই সমাবেশ থেকে কিন্তু সেই প্রতিবাদটিও জানাচ্ছে। জানেন যে গাজার উপত্যকা এই মুহূর্তে রক্তের বন্যায় ভাসছে। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমেই কিন্তু বিশ্ববাসী দেখছে যে কিভাবে সেখানে রক্তের বন্যা বইছে, মুসলিমদেরকে সেখানে হত্যা করা হচ্ছে এবং ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র নিঃসন্দেহে দাবিদার, সেইটি আসলে কোনোভাবেই কিন্তু করতে দিতে না দেয়ায় সেই প্রতিবাদটি, বিক্ষোভটি তারা আসলে জানাচ্ছে। এখানে সবার চোখে মুখে কিন্তু আসলে দ্রোহ রয়েছে, প্রতিবাদ রয়েছে। সবাই বলছে ফিলিস্তিনের শান্তিতে যাতে সবাই বসবাস করতে পারে, সেই ব্যবস্থাটি যেন বিশ্বের সকলে মিলে, বিশেষ করে মুসলিম উম্মার সব দেশগুলো জোটবদ্ধভাবেই যেন ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায়, সেই আহ্বানটাই এই সমাবেশ থেকে জানানো হচ্ছে। তো বরিশাল থেকে যে বিক্ষোভ চলছে সেখান থেকে আমার কাছে সবশেষে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। সময় সংবাদে আরো থাকছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান বাক্সে মিলল 28 বস্তা টাকা, আছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। কড়া নিরাপত্তায় চলছে গণনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি মোটিফে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা। সকালে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জানান, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই প্রতিকৃতি পুরোটাই পুড়ে ছাই। একই সঙ্গে পায়রার অবয়ব আংশিক পুড়েছে। ফায়ার সার্ভিস আসতে আসতে পুরোটাই পুড়ে যায়। এবারের নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। পাহাড়ি জনপদে বইছে বৈশাখী উৎসবের হাওয়া। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের মূল আনুষ্ঠানিকতা। পুরানো বছরের গ্লানি ঝেড়ে নতুন বছর বরণে উচ্ছ্বাসে মেতেছেন পার্বত্য অঞ্চলের বাসিন্দারা। বর্ষবিদায় ও বরণের হাওয়া লেগেছে পাহাড়ি জনপদে। শনিবার সকালে বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা নতুন কাপড় ভাসিয়ে শুরু হয় বৈশাখী উৎসবের আনুষ্ঠানিকতা। পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানান পাহাড়ের মানুষ। এতে ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন তরুণ তরুণীরা। অতীতে দুঃখ কষ্ট ক্লান্তি এগুলা দূরীভূত করার জন্য আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে এখানে ফুল নিবেদন করে থাকি। পার্বত্য চট্টগ্রামে যেন একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এই সম্মিলিত সংস্কৃতির মধ্য দিয়ে। পাহাড়িদের এবং বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন, সে বন্ধনটা আসলে নিবিড় এবং এটা পরস্পরের প্রতি এতটা ভালোবাসা এটা আমার জানা ছিল না।
পরে বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা, যা দেখে মুগ্ধ হন সব বয়সীরা। চাকমারা বিজু, ত্রিপুরা বৈশুক, মারমারা সাংগ্রাই, অহমিয়ারা বিহু নামে আলাদাভাবে উদযাপন করে বর্ষবরণ উৎসব। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। আগামী মে মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে বৈঠকের আগে তিনি জানান, রাষ্ট্র সংস্কারের দাবি জনগণের। কমিশন ও সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। কি প্রক্রিয়ায় সংস্কার কার্যকর করা যায় তা নিয়ে আলোচনার মধ্য দিয়ে কমিশন ঐকমত্যে পৌঁছাতে চায় বলে জানান তিনি। বৈঠকে সংস্কার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ জাসদ নেতারা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন বাড়ানো, প্রধানমন্ত্রী সংসদ নেতা, দলীয় প্রধান একই ব্যক্তি না থাকা এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতা বন্টনের পক্ষে মত দেন তারা। একই সঙ্গে দেশকে প্রদেশে বিভক্ত করার পাশাপাশি র্যাব বিলুপ্ত করার দাবিও জানান দলটি। প্রাথমিক পর্যায়ে যে আলোচনা, সেই আলোচনা আমরা মে মাসের মাঝামাঝি সময় শেষ করতে পারবো এবং তারপরে পরবর্তী পর্যায়ে, পরবর্তী ধাপে আমরা অন্যান্য এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও বেশি আলোচনা প্রয়োজন বিভিন্ন বিষয়ে, সেগুলো আমরা করব। তারই অংশ হিসেবে আজকে আপনাদের সঙ্গে আমাদের এই আলোচনা। আমরা আসলে সকলেই একমত যে এখানে একটি সংস্কার, রাষ্ট্র সংস্কার করা জরুরি এবং এই রাষ্ট্র সংস্কারের বক্তব্য আজকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এই দাবি আসলে জনগণের। আপনারা সবসময় বলে এসছেন একটি সংস্কার করার জন্য এবং তারই অংশ হিসেবে আমরা সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন দেখতে পেয়েছি এই সমস্ত সংস্কার কমিশনের প্রতিবেদনে। 7 কলেজ নিয়ে হচ্ছে ভিন্নধর্মী বিশ্ববিদ্যালয়। 7 কলেজের বিভিন্ন ক্যাম্পাসে থাকবে বিভিন্ন অনুষদ। তবে চূড়ান্ত রূপ লাভের আগে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও ভর্তি চলবে অন্তর্বর্তী প্রশাসনের অধীনে। ভর্তিতে কমবে আসন সংখ্যা, এমন আভাস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। আর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে দীর্ঘদিনের সংকট দূর হবে বলে আশা শিক্ষার্থীদের। তবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ও বিদ্যমান উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিষয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট। কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই ছাড়াই 2017 সালে রাজধানীর ঐতিহ্যবাহী 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। শিক্ষার মান উন্নয়নের কথা বলা হলেও এই প্রক্রিয়ায় সেশন জট সহ ভোগান্তি বাড়ে শিক্ষার্থীদের। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হয় 7 কলেজকে। সিদ্ধান্ত হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। কেমন হবে প্রায় 2 লাখ শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়? এমন প্রশ্নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, নতুন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে 7 কলেজের সব ক্যাম্পাসে সব বিষয় পড়ানো হবে না। যে ক্যাম্পাসে যে অনুষদ ও বিভাগ পড়ানোর উপযুক্ত, সেখানেই সংশ্লিষ্ট বিভাগ ও অনুষদের কার্যক্রম চলবে। সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে মঞ্জুরি কমিশনের টিম ইতোমধ্যে ক্যাম্পাসগুলো পরিদর্শন করেছে। অ্যাডমিশনে খুব বেশি ছাত্র যাতে আমরা বেশি সিট আনবো না। এখানে 2-3টে কলেজে যে ইনফ্রাস্ট্রাকচার, এটা অত্যন্ত নাজুক অবস্থায় আছে। এটা মানে বিশ্ববিদ্যালয় হিসাবে কাজ করার মতো অবস্থায় নাই। তো এগুলো বিবেচনায় রেখে আমাদেরকে তো কিছু করতে হবে। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন কাঠামোর অধীনে চলবে 7 কলেজের কার্যক্রম। সমন্বয়কের দায়িত্ব পালন করবেন 7 কলেজের একজন অধ্যক্ষ। থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর, ভর্তি দফতর, রেজিস্ট্রার দফতর ও হিসাব দফতরের প্রতিনিধিরাও। ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিছে, কিন্তু তারা একটা জিনিস কমিটমেন্ট করছে যে তারা দায়িত্বশীল আচরণ করবেন। অর্থাৎ এই যে লক্ষাধিক ছাত্র যারা আছে তাদেরকে তারা ছেড়ে দেবেন না, ফেলে দেবেন না। তাদের এই চলমান প্রক্রিয়াটা ওনারা চালিয়ে যাবেন। যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট এখনও দিতে হবে, যারা পার্টিকুলারলি দোজ হু আর স্টুডেন্টস
সেখানে ফরম্যাটটা কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। নতুন এই সিদ্ধান্তে আশার আলো দেখছেন শিক্ষার্থীরা। তবে আসন সংখ্যা কমিয়ে আসন্ন ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং যুক্ত করা সহ নানা দাবি তাদের। বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন হয় আমাদের এখানে তার চেয়ে অনেক ছোট ছোট ক্লাসরুম এবং সেখানে প্রয়োজনীয় আসবাবপত্র বা ল্যাব সংকট এগুলো প্রচুর পরিমাণে আছে। 1,67,000 শিক্ষার্থী 7 কলেজে রয়েছে। আমাদের দাবি এই শিক্ষার্থী 3 ভাগের 1 ভাগে নামিয়ে আনা উচিত, না হলে ক্লাসরুম সংকটটা কোনোভাবেই যাবে না। আর ভর্তি পরীক্ষার প্রশ্নের মান আরেকটু স্ট্যান্ডার্ড করা উচিত এবং নেগেটিভ মার্কিং অবশ্যই চালু করা উচিত। আর মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহ সংশ্লিষ্ট সব বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। কোনো একটা বিভাগ চালু করতে গেলে কমপক্ষে তার প্রয়োজনীয় যে সমস্ত শিক্ষক প্রয়োজন, লাইব্রেরি প্রয়োজন এবং গবেষণাগার প্রয়োজন, শ্রেণীকক্ষ প্রয়োজন, সেগুলো নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ করাটা অত্যন্ত জরুরি। তবে নতুন এই বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত না হয়ে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করে আসছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের একটি অংশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হলো 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। প্রথম দিন বাণিজ্যে 367টি, বিজ্ঞানে 166টি ও মানবিক শাখায় 26টি আসনের বিপরীতে অংশ নেন 42,433 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বেলা 11টায় শুরু হয়ে বি ইউনিটের পরীক্ষা চলে 12টা পর্যন্ত। পরীক্ষা চলাকালীন পুরো ক্যাম্পাসে ছিল 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণে এবারই প্রথম রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুরে 5টি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এবার আবাসন, যাতায়াত, অতিরিক্ত ভিড় না থাকায় সন্তোষ জানান পরীক্ষার্থীরা। 19 এপ্রিল এ ও 26 এপ্রিল সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 11 মে থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু হয়ে চলবে 26 মে পর্যন্ত। 1 জুলাই থেকে শুরু হবে ক্লাস। বার্মিজ, ইন্ডিয়ান এবং ইউরেশীয় 3টি গতিশীল টেকটনিক প্লেটের কাছাকাছি অবস্থানের কারণে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন 6 থেকে 7 মাত্রার ভূমিকম্পে বন্দরনগরের 80% বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্তত 70,000 মানুষ হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। গত 2.5 বছরের মধ্যে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ছোট বড় 108টি ভূকম্পন অনুভূত হয়েছে, যেগুলির উৎপত্তিস্থল ছিল ভারত এবং মিয়ানমার সীমান্তে। এর মধ্যে 2023 সালে 32 দফা, 2024 সালে রেকর্ড 53 এবং চলতি বছরের 4 মাসে 23 দফায় ভূকম্পন অনুভূত হয়। গড়ে 3 থেকে 5 মাত্রায় এই ভূকম্পন অনুভূত হলো। 28 মার্চ অনুভূত ভূমিকম্পে রিক্টার স্কেলে মাত্রা ছিল 7-এর বেশি। মিয়ানমার বা বার্মিজ টেকটনিক প্লেটের খুব কাছে অবস্থান বন্দরনগরী চট্টগ্রামের। আবার ইন্ডিয়ান কিংবা ইউরেশিয়ান প্লেটের বেশি দূরে নয় এই অঞ্চল। গতিশীল 3টি টেকটনিক প্লেটের কোথাও 8.5 কিংবা 8 মাত্রার ভূকম্পন সৃষ্টি হলে কম দূরত্বের কারণে চট্টগ্রামে তা অনুভূত হবে রিক্টার স্কেলে 6 থেকে 7 মাত্রায়। আর তাতেই চট্টগ্রামের 80% বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি 70,000-এর বেশি মানুষ হতাহত হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। শুধু হতাহত না, এখানে কিন্তু ন্যাশনাল ইকোনমি লস হবে এবং সেগুলো মানুষ মারা যাবে, এটা কথাটা কিন্তু আমাদের যে ইকোনমিটা ধ্বংস হয়ে যাবে। চট্টগ্রাম সমুদ্র বন্দর সেটা কিন্তু মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হবে। যদি সেটা বন্ধ হয়ে যায় তখন এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে। সিডিএর তথ্য মতে 60 বর্গমাইলের এই নগরীতে বর্তমানে 4,01,721টি বহুতল ভবন রয়েছে, কিন্তু অধিকাংশ ভবন যেমন বিল্ডিং কোড মেনে হয়নি, তেমনি এড়িয়ে যাওয়া হয়েছে ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা। 70 থেকে 80% বিল্ডিং কিন্তু ভেঙে যাবে যদি 7 থেকে 7 মাত্রার ভূমিকম্পের উপরে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কিন্তু থাকতে হবে এখন থেকেই। একদিকে নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল ভবন নির্মাণ, অন্যদিকে সাগরের কারণে বাতাসে লবণাক্ততা। এর ফলে ভূমিকম্পে বহুতল ভবনগুলো সহজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ফায়ার সার্ভিসের। চট্টগ্রামে যে সকল ভবন আদি নির্মাণ করা হচ্ছে সেক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে যে আপনার সল্টি ওয়াটার ইউজ করলে কিউরিংয়ের ক্ষেত্রে, নির্মাণ সামগ্রী কিউরিংয়ের ক্ষেত্রে এটা একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। সম্প্রতি অতি ঝুঁকিপূর্ণ 94টি ভবন সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানিয়ে তালিকা পাঠিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ।
ভূপ্রকৃতিগতভাবে বন্দর নগরী চট্টগ্রাম ভূমিকম্প প্রবণ এলাকা, এটি সবারই জানা। আর বিশেষজ্ঞরা বলছেন 6 থেকে 7 মাত্রার ভূকম্পন হলে এই নগরীর অন্তত 80% ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তারপরও টনক নড়ছে না সরকারি সংস্থাগুলোর। অপরিকল্পিতভাবে গড়ে উঠছে এই নগরী আর বাড়িয়ে তুলছে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশমুখী হচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা, এমন সংকেতই মিলেছে বিডার বিনিয়োগ সম্মেলনে, যা দেশের ব্যবসা বাণিজ্যে বিদ্যমান সমস্যা দূর করতে ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা। বিনিয়োগকারীদের উপযুক্ত নীতি সহায়তা দেওয়ার আশ্বাস রফতানি উন্নয়ন ব্যুরোর। আর অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হলে অধরাই থেকে যাবে বিদেশি বিনিয়োগের আশ্বাস। বিশ্ব তখন ঢাকায় হয়ে গেল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, যেখানে অংশ নেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40 দেশের প্রায় 450 বিনিয়োগকারী। সম্মেলনের মাধ্যমে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে চুক্তি, আন্তর্জাতিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা সহ চীন, কোরিয়া ও মার্কিন বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এত পজিটিভ অ্যাক্টিভিটি আর দেখিনি। ব্যবসায়িক কমিউনিটির জন্য ইটস আ ফ্যান্টাস্টিক অপরচুনিটি। সফটওয়্যার ডেভেলপমেন্ট, কিভাবে টাই আপ করা যায় সুইডেনের সঙ্গে বাংলাদেশের। তারা এখানে ইনভেস্টমেন্ট করবে, ইনভেস্টমেন্ট করার মানে হলো ক্যাপাসিটি এনহ্যান্স হবে এবং কৃষিতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুল্ক যুদ্ধের হিসাব কষে বাংলাদেশকে বিনিয়োগের নিরাপদ গন্তব্য হিসেবে দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা। এমন দাবি করে তাদের বিনিয়োগ সুরক্ষায় নীতি সহায়তা দিতে কাজ চলছে বলে জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান। বিশ্বব্যাপী যে ডাইনামিক্স, গ্লোবাল ট্রেডের ডাইনামিক্স এবং টেরিফ যে ধরনের রেগুলেশনস বা যেগুলো আসছে, তাতে তো আমাদের সম্ভাবনা আরও বেরোচ্ছে। মানে ইনভেস্টরদের একটা বড় রকমের আগ্রহ বাংলাদেশের দিকে তৈরি হচ্ছে। বেশ কিছু নতুন আপনারা দেখবেন পলিসি সাপোর্ট আসবে। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা, ঘন ঘন কর কাঠামো পরিবর্তন সহ ব্যবসার প্রতিবন্ধকতা দূর করতে না পারলে বাস্তবে ধরা দেবে না বিনিয়োগের আশ্বাস। তারা সরকারি অফিসগুলোতে সহযোগিতা পান না, অনেক সময় চাপ তৈরি করা হয়। তো এবং আসলে কাগজপত্রে যেরকম করে বলা আছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে, তো সেটা আসলে বাস্তবে ভিন্ন। তো এই অভিযোগগুলো যেন না থাকে, বিনিয়োগকারীরা যেন মনে করেন যে না, তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ আছে বাংলাদেশে। বিদেশিদের আকর্ষণের পাশাপাশি স্থানীয় বিনিয়োগ বাড়াতেও জোর দেওয়ার তাগিদ এই অর্থনীতিবিদের। ইতিবাচক ফলাফল দাঁড়াবে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান বাক্স খুলে এবার পাওয়া গেল 28 বস্তা টাকা। দেশি টাকার পাশাপাশি মিলেছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। সকাল 7টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। টাকা গণনা শেষ হওয়া পর্যন্ত মসজিদ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় থাকবে। এবার 4 মাস 11 দিন পর খোলা হলো দান বাক্সগুলো। এর আগে গত বছরের 30 নভেম্বর দান বাক্স থেকে 8,21,34,304 টাকা পাওয়া যায়। দেখছেন সময় সংবাদ। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ শুরুর পর এ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন শি জিনপিং। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের একতরফা শুল্ক নীতির সমালোচনা করে তিনি আরও বলেন, হুমকি মোকাবিলায় যৌথভাবে রুখে দাঁড়ানো প্রয়োজন। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের উত্তাপ টের পাচ্ছে বিশ্ব। বেইজিংয়ের উপর ওয়াশিংটনের শুল্কের পরিমাণ এখন দাঁড়িয়েছে 145%। চীনও থেমে নেই। পাল্টা ব্যবস্থা হিসেবে কয়েক ধাপে মার্কিন পণ্যের শুল্কে 125% বাড়িয়েছে বেইজিং। দুই দেশের এই পাল্টাপাল্টি খ্যাপাটে পদক্ষেপ সহসায় থামার লক্ষণ নেই। চলমান পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন শুল্ক যুদ্ধের বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার আহ্বান জানান শি জিনপিং। বলেন, চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচিত আন্তর্জাতিক দায়িত্ব পালন করে অর্থনৈতিক বিশ্বায়নের ধারা এবং আন্তর্জাতিক বাণিজ্যের পরিবেশ একসঙ্গে রক্ষা করা। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের একতরফা হুমকি যৌথভাবে রুখে দাঁড়ানোর তাগিদ দেন।
শি জিনপিং আরও বলেন, বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অবকাশ আছে, কারণ ইইউকে বিশ্বের গুরুত্বপূর্ণ মেরু হিসেবেই দেখে আসছে চীন। এ সময় ইউরোপের ঐক্য ও বিকাশে দৃঢ়ভাবে সমর্থন দেয়া প্রধান দেশগুলোর মধ্যে বেইজিং আছে বলে উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট। বৈঠকে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে চীন ও যুক্তরাষ্ট্রের উচিত সরাসরি আলোচনায় বসা, পাশাপাশি চীন ও ইউরোপের মধ্যকার সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ করার আহ্বান জানান। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। শুরুর আগেই শেষ হয়ে গেল লিটন দাসের পিএসএল মিশন। ম্যাচ না খেলেই দেশে ফিরছেন এলকেডে। অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। সময় সংবাদকে জানান, এক্সরেতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চির ধরা পড়েছে তার, তাই করাচি কিংসের ক্যাম্প ছেড়ে দেশে ফিরছেন তিনি। প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। সর্বশেষ বিপিএল এর পারফরম্যান্স অভিজ্ঞতার উপর ভিত্তি করে তাকে দলে ভিড়িয়েছিল করাচি কিংস। দলের একমাত্র অভিজ্ঞ উইকেট কিপারও লিটন, তাই তার ম্যাচ খেলার সম্ভাবনা ছিল বেশি। তবে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন এই টাইগার ক্রিকেটার। ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত 2 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে, তাই করাচি কিংসের ক্যাম্প ছেড়েছেন লিটন। আজই দেশে ফিরবেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সব পথ মিলছে সোহরাওয়ার্দী উদ্যানে। মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজায় জনতার ঢল। ইসরায়েলি বর্বরতা রুখতে মুসলিম বিশ্বের ঐক্যের ডাক। আনন্দ শোভাযাত্রার মোটিফে দুর্বৃত্তের আগুন, পুড়ে ছায় ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। পাহাড়ে বৈশাখী হাওয়া, ঐতিহ্যের উৎসবে প্রাণের উচ্ছ্বাস। এবং মে মাসের মধ্যে দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। সংস্কারে একমতে পৌঁছানোই লক্ষ্য, বললেন আলী রিয়াজ। বাংলাদেশ জাসদের সঙ্গে বৈঠক। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।